হে মিস, দেখে চলতে পারেন না? চোখগুলো কি কপালে উঠিয়ে রেখেছেন? অপরিচিত ছেলেটির কথায় রাগের শরীর জ্বলে গেল মিষ্টির। টিউশন করিয়ে ছাত্রের বাসা থেকে বের হওয়ার সময় বেশ জোরে ধাক্কা খেল একটা ছেলের সাথে। হাতে ব্যথাও পেয়েছে। ছেলেটা সরি বলবে দূরের কথা, তাকে উল্টাপাল্টা বলছে। মিষ্টি ঠোঁট ফুলিয়ে চোখটা বড় করে বলল, আমি না হয় চোখটা কপালে নিয়ে হাঁটি, কিন্তু আপনি আপনি কি বাসায় রেখে আসেন? আপনি দেখে হাঁটতে পারলেন না? একটা রাগে মিহিকণ্ঠ ভেসে আসতে আদ্র পরিপূর্ণ দৃষ্টি ফেলে তার সামনের মেয়েটির দিকে। কিছুক্ষণের জন্য থমকে যায় আদ্র। তার সামনে বাচ্চা বাচ্চা ধরনের একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মায়াবী একটা চেহারা। আদ্র আনমনে বলে ওঠে, মায়াবতী। মিষ্টি তার সামনের ছেলেটাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ে যায়। মিষ্টি মাথা নিচু করে ফেলে। আদ্র মিষ্টিকে মাথা নিচু করতে দেখে তার অস্বস্তির কারণটা ধরতে পেরেছে। তাড়াতাড়ি সে নিজের চোখকে সংযত করে। চোখ সংযত হলেও মন কি আর সংযত হয়? মন তো বারবার বলছে এই মায়াবতীকে আবারও দেখতে হবে। তার মন ভরেনি অতটুকু দেখে। এর মাঝে আরেকটা ছেলে এসে তড়িঘড়ি করে মিষ্টিকে বলল, সরি ম্যাম, উনি দেখতে পায়নি। আপনি প্লিজ রুড বিহেভ করবেন না। ইচ্ছাকৃতভাবে উনি এই কাজটি করেনি। সামনের ভদ্রলোকটার কথা মিষ্টি বেশ মনে ধরল। কি সুন্দর ভুল স্বীকার করে ফেলেছে। হ্যাঁ, অবশ্য লোকটা ঠিকই বলেছে, ধাক্কাটা ইচ্ছাকৃত লাগেনি। কিন্তু সে তো প্রথমে কিছু বলেনি। ওই ছেলেটাই তো বাঁকা কথা বলল। মিষ্টি এবার রাগি রাগি মুখটা স্বাভাবিক করল। বিনয়ী স্বরে বলল, আমি জানি এই ধাক্কাটা ইচ্ছাকৃত লাগেনি, কিন্তু এই যে উনি তো বাঁকা কথা বললেন, তাই আমি বলেছি। এবার সরি বলা ছেলেটি আদ্রের দিকে তাকিয়ে বলল, স্যার, ম্যাম ইচ্ছাকৃত ধাক্কা দেয়নি। আদ্র ভ্রু কুঁচকে তার পিয়ে নীরের দিকে তাকালো। নিজের হাতে থাকা রোদ চশমাটা চোখে পড়ে অ্যাটিটিউড নিয়ে বলল, হ্যাঁ নীর, আমি দেখেছি। তোমার আর কিছু বলতে হবে না। মিষ্টির সামনে দুজন ছেলের কথাবার্তা দেখেই বুঝতে পেরেছে একজন বস আর একজন তার পিয়ে। মিষ্টি তার বাক্য ব্যয় না করে হাঁটা ধরল বাড়ির উদ্দেশ্যে। আদ্র রোদ চশমার আড়ালে মিষ্টিকে দেখছে। এই মায়াবতীকে তার মনে ধরেছে। এই মায়াবতীর খোঁজ তো তাকে পেতেই হবে। রাবিয়া খাতুন দরজা খুলেই দেখে ওনার মেয়ে মিষ্টি দাঁড়িয়ে আছে, হাতে বাজারের ব্যাগ। রাবিয়া খাতুন তাড়াতাড়ি বাজারের ব্যাগটা হাতে নিয়ে বলল, আজ 8টা বেজে গিয়েছে যে আস্তে আস্তে। তোর বাবা এই জন্যই বলে কষ্ট করে টিউশন করার দরকার নেই, কিন্তু তুই তো শুনিসই না। মিষ্টি নিজের হাত দুটো একবার ঝাড়া দিল। ভারী ব্যাগ নিয়ে রাখায় হাতটা ঝিমমিরে এসেছিল। হাত ঝাড়া দিয়ে ঘরবাক্ত শরীরটা নিয়েই নিজের মাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বলল, বাহ রে, বললেই হলো। আমার বুঝি ইচ্ছে করে না 2-1 টাকা ইনকাম করতে, নিজের টাকায় বাবা মা পরিবারের মানুষকে কিছু দিতে? আমার বাবার তো ছেলে নেই, আমি তো তার ছেলে, তাই না? নিজের মেয়ের কথায় হেসে ফেলল রাবেয়া। তারা বেশ সচ্ছল পরিবারে। মিষ্টি, মিষ্টির ছোট বোন মিঠাই তাদের বাবা মা, আর দাদিনেই তাদের সংসার। মিষ্টি নিজের শখের বশে দুটো টিউশন করায়, এটা তার ভালো লাগে। প্রথমে বাবা আপত্তি করলেও মিষ্টির ইচ্ছের বাধা হয়ে দাঁড়াননি কখনো। হ্যাঁ হ্যাঁ, সব আদর ওই মেয়েরই করো, আমি তো কেউ না। কে আমি? মিঠাইয়ের কথায় মিষ্টিও তার মা ফিক করে হেসে উঠল। রাবেয়া খাতুন ছোট মেয়ের নাক টেনে দিয়ে বলল, এই, তুই এত হিংসুটে কেন রে? একদম মায়ের লাগাবো। মিষ্টি হা হা করে হেসে দিল। মিঠাই মুখ ফুলিয়ে বসে পড়ল সোফায়। মিঠাই ধপ করে সোফায় বসার কারণে সোফায় বসে থাকা দাদি বিরক্তিতে পান চিবিয়ে বলল, আহ, এই সেমটির জ্বালায় শান্তি নাই। মায়া মানুষেরও ঠান্ডা নিলিবিলি, আর এই মায়া খালি ধুমধাম ঢুসঢাস। দাদির কথায় আরেক দফা হেসে ফেলল সবাই। মিঠাইও আর চুপ করে থাকতে পারল না, হেসেই দিল। স্যার, কি ভাবছেন? নীরের কথায় ধ্যান ভাঙল আদ্রে। সে যেন মায়াবতীর চেহারা ভুলতেই পারছে না। এই এলাকায় তো আরও কত এসেছে, কখনোই এই মেয়েকে দেখেনি, কিন্তু আজ দেখে তার হার্টবিট তখনই থমকে গিয়েছিল। শেষমেশ মায়াবতীর প্রণয়ন পড়ে গেল। আদ্রকে ভাবতে দেখে নীর আবারও বলল, স্যার, আজকে একটু খুলনা যেতে হবে, আর্জেন্ট মিটিং করেছে। আদ্র ভ্রুকুচকে তাকালো। নীরকে বলল, মিটিং তো আরও 5 দিন পর ছিল। নীর আমতা আমতা করে বলল, হ্যাঁ স্যার, কিন্তু ওনারা এই মিটিং করে চলে যাবেন।
তাই পরশুদিন মিটিং ফিক্সড করেছে। আদ্র বিরক্তিতে মাথা চেপে ধরল। তারপর মায়ের কাছে ফোন করে বলে দিল সে শহরের বাইরে যাচ্ছে। আদ্ররা দুই ভাই, তার মা বাবা, এই চারজন নিয়েই সংসার। রৌদ্রতপ্ত দুপুর, গ্রীষ্মের মাঝামাঝি সময় চলছে এখন। গাছপালা তেমন সবুজ না, রাস্তাঘাট কেমন উত্তপ্ত। শরীরের আকাশি রঙের শাড়িটার আঁচল শক্ত করে ধরে হাঁটছে মিষ্টি। আজ তার কলেজে অনুষ্ঠান ছিল, তাই এই শাড়ি পরে আসা। অবশ্য শাড়ি পরতে তার খারাপ লাগে না, কিন্তু সময়ের অভাবে পরা হয় না। তাই আজ শাড়ি পরেছে, আবার ইচ্ছে মতন সেজেছে। ইচ্ছে মতন সেজেছে মানে অনেক মেকআপ করা না। সে চুলগুলো মাঝে সিঁথি করে ছেড়ে দিয়েছে, বড় বড় চুলগুলো কোমর ছাড়িয়েছে। কপালের নীল রঙা টিপ, কানের পিছে একটা কাঠগোলাপ। এই তো তার অনেক সাজ। ভ্যাবসা গরমে যান বের হয়ে যাচ্ছে আদ্রের। এখন দুপুরে 3:30 কিংবা 4টে হবে। সে দাঁড়িয়ে আছে গাড়ি থেকে নেমে। গাড়িটা নষ্ট হওয়ার সময় পেল না। এই এক সপ্তাহ সে শহরের বাইরে ছিল, আজই এসেছে। ভেবেছে মায়াবতীর খোঁজে বের হবে, কিন্তু সময় সব রাস্তাতেই শেষ। এই যে শুনছেন, আপনার মানিব্যাগ মনে হয় এটা নিচে পড়ে আছে। একটা নারী কণ্ঠ শুনে বিরক্তমাখা মুখ নিয়ে পিছিয়ে তাকালো আদ্র। বিরক্তমাখা মুখটা হঠাৎ করে মুগ্ধতায় ভরে গেছে, কারণ তার সামনে তার মায়াবতী দাঁড়িয়ে আছে। আকাশি রঙের শাড়িতে কি অপরূপ লাগছে। সে যদি কবি হতো, এই রমণীকে দেখে কমপক্ষে 10 কবিতা তো বানাতই। মিষ্টিও আদ্রকে দেখে বেশ অবাক হলো। শেষমেশ কিনা এই লোকটার সামনে এসে পড়তে হলো। আদ্র মিষ্টির হাতে নিজের মানিব্যাগ দেখে পকেটে হাত দিয়ে দেখল, না, তার মানিব্যাগ পকেটে নেই। তার মানে মোবাইল বের করার সময় পড়ে গিয়েছিল। আদ্র মিষ্টির হাত থেকে মানিব্যাগটা নিয়ে নিল। ছোট্ট করে মিষ্টিকে বলল, ধন্যবাদ লীলাবতী। মিষ্টি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এই লীলাবতী কাকে বলছেন? আমি লীলাবতী না, মিষ্টি। আজব, সাহায্য করলাম আমি, আর ধন্যবাদ দিচ্ছেন আরেকজনকে। আদ্র মিষ্টির বাচ্চামো কথা শুনে হেসে ফেলল। তারপর কান ধরে বলল, সরি ম্যাম, আমি তো আপনার নাম জানতাম না, তাই লীলাবতী বলেছি। মিষ্টি আদ্রের অদ্ভুত কাজে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। নীর সবটা খেয়াল করলো। মনে মনে সে অবাক। তার সার কেনা পাবলিক প্লেসে একটা অচেনা মেয়ের জন্য কান ধরছে। মিষ্টি আদ্রকে কিছু না বলে আবারও হাঁটা ধরল। এতক্ষণ রোদের তেজ থাকলেও এখন আকাশে ঘন কালো মেঘ জমেছে, আর একটু পর প্রবল বেগে ঝড় শুরু হবে নিশ্চয়। মিষ্টির পিছে আদ্র হাঁটা দিল। পিছন থেকে নীর ডেকে বলল, স্যার কোথায় যাচ্ছেন? ঝড় হবে মনে হচ্ছে, গাড়িতে উঠুন। তীব্র বাতাসের বেগে কথা কেমন শোনাচ্ছে। আদ্র পিছে ঘুরে বলল, নীর তুমি চলে যাও, তোমার স্যার মায়াবতীর প্রণয়ে ঝাঁপ দিতে যাচ্ছে। আদ্রের কথা স্পষ্ট শুনতে পায়নি নীর, তবে বুঝতে পেরেছে আকাশ ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তবে কি আদ্রের প্রণয়ের সাক্ষী হলো তারা? পুরো উত্তপ্ত শহর এখন ঠান্ডায় নিমজ্জিত। শহরের প্রতিটা অলিগলি নিজেদের ভেজাচ্ছে বর্ষণের ধারায়। শুধু শহর না, এক মানবী সেই শহরের রাস্তার মাঝে দুহাত মিলে বৃষ্টির ফোঁটা নিজের শরীরে মেখে নিচ্ছে। দূর থেকে এই দৃশ্য চোখে চোখ আর মন ভেজাচ্ছে এক প্রেমিক পুরুষ, যে ঝাঁপ দিয়েছে ওই রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা মানবীর প্রণয়ে। বেশ নিরিবিলি রাস্তায় হঠাৎ বৃষ্টি দেখে নিজেকে আটকে রাখতে পারেনি মিষ্টি। রাস্তাও মানুষজন নেই বললেই চলে। ভাবলো মনের সুখে আজ ভেজা যাবে, যেই ভাবনা সেই কাজ। আদ্র মিষ্টির পিছে পিছে বেশ খানিক রাস্তা এসেছিল, কিন্তু হঠাৎ মিষ্টিকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভিজতে দেখে দাঁড়িয়ে পড়ে সে। রঙহীন বৃষ্টিও আজ তার কাছে রঙিন লাগছে, কারণ তার প্রেয়সী এই বৃষ্টিতে আরও সতেজ হয়ে উঠেছে। অষ্টাদশী মেয়েদের মতন খিলখিল করে হাসছে, ভেজা চুলগুলো নাকে মুখে লেপ্টে আছে। প্রকৃতিও আরও সুন্দর হয়ে গেছে প্রেয়সীর ছোঁয়া পেয়ে। মিষ্টি ভিজতে ভিজতে হঠাৎ আঁচল টান খেল। চমকে ফিরে তাকায় সে। সামনে একটা 6-7 বছরের ছেলেকে দেখে সামান্য অবাকে ভ্রু কুঁচকে ফেলে। তোমার মাথার ওই সাদা সাদা ফুলটা দিবা আমারে? মিষ্টি হাসি দিয়ে হাঁটু গেড়ে বসে রাস্তার ওপরে। বাচ্চাটার গাল টেনে জিজ্ঞেস করে, তুমি এই সাদা সাদা ফুলটা দিয়ে কী করবে? বাচ্চাটা আঙ্গুল উঁচিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা তার এই সমবয়সী একটা মেয়ের দিকে দেখায়। তারপর বলে, আমার বন্ধু রিমিনা তোমার ফুলটা অনেক পছন্দ করেছে। আসলে তোমাকে এই ফুলটাতে সুন্দর লাগছে তো, তাই রিমি বলছে তাকে পরলেও নাকি সুন্দর লাগবে, দিবা আমাকে?
মিষ্টি ছোট্ট একটা হাসি দিয়ে কানের পাশে থেকে কাঠগোলাপ ফুলটা খুলে বাচ্চাটার হাতে দেয়। তারপর জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা দুজন কি করো? ছেলেটা ফুলটা হাতে নিয়ে খুশিতে আত্মহারা। হাসি হাসি মুখ করে উত্তর দেয়, আমরা মানুষের থেকে টাকা তুলি। সারাদিন টাকা তুলে আম্মার কাছে নিয়ে দিই। জানো, আমার বন্ধুটা না অনেক রাগী। এখন যদি ফুলটা না দিতাম তাহলে আমার উপর অনেক রাগ করতো। মিষ্টি ছেলেটার পাকা কথায় হা হা করে হেসে দেয়। তারপর ছেলেটার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলল, তোমার বন্ধুরে নিয়ে এই টাকা দিয়ে দিন কিছু খাবে। আর আমি প্রতিদিন তোমার বন্ধুর জন্য তোমার কাছে একটা ফুল দিয়ে যাব। তারপর তোমার বন্ধুকে প্রতিদিন সে ফুল পরে আরও বেশি সুন্দর লাগবে, তাই না? ছেলেটা খুশিতে মাথা নাড়িয়ে বিদায় দিয়ে ফুটপাতে উঠে যায়। মিষ্টি দাঁড়িয়ে তাকিয়ে থাকে বাচ্চাটার দিকে। কি সুন্দর ফুলটা মেয়েটার মাথায় গুঁজে দিচ্ছে। দুজন খুশিতে মুখ চেপে হাসছে। কত অল্পতে এরা খুশি। বাচ্চাগুলোকে দেখে মিষ্টির মন আরও ফুরফুরা হয়ে গেল। শরীরের সাথে শাড়িটা ভিজে চেপে আছে দেখে চুলগুলো আর বাঁধল না। হাঁটা দিল নিজের গন্তব্যে। এমনিতেও বিকেল নেমেছে ধরনের বুকে, তারপর আবার বৃষ্টির কারণে অন্ধকার। তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে। এই যে লীলাবতী, সরি মিষ্টি, একটু শুনেন। অপরিচিত পুরুষনালী কণ্ঠে নিজের নাম শুনে বেশ চমকে যায় মিষ্টি। তৎক্ষণাৎ ফিরে তাকায়। ও মা, এটা তো সেই অভদ্র ছেলেটা। মিষ্টির হঠাৎ করে রাগ উঠে যায়। ছেলেটা তাহলে তার পিছে পিছে এসেছে। কিছু শক্ত কথা শোনাতে হবে, যেমন ভাবনা তেমন কাজ। মিষ্টির রাগে রাগে মুখ করে বলল, কি সমস্যা? আপনি আমার পিছে পিছে আসছেন কেন? আদ্র মিষ্টির রাগী মুখটা দেখে আবারও থমকে যায়। তারপর হঠাৎ করে এক লাফে মিষ্টির সামনে গিয়ে দাঁড়ায়। মিষ্টি একটু ভয় পেয়ে যায় প্রথমে, তারপর বিরক্তির সুরে বলল, কি সমস্যা? সামনে এসেছেন কেন? আদ্র পকেটে দুহাত গুজে বলল, আপনি তো বললেন পিছে পিছে কেন আসছি, তাই সামনে আসলাম। এখন থেকে সামনে সামনেই থাকবো। মিষ্টি আদ্রের হেয়ালি কথায় ভ্রু কুঁচকে ফেলল। লোকটা হঠাৎ মুখোশ বদলে ফেলল। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। মিষ্টি কোমরে দুহাত রেখে সন্দিহান কণ্ঠে আদ্রকে বলল, এই যে ভাই, আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? প্রথম দিন তো পারেন নাই অগ্নিবর্ষণ করেন আমার ওপর, আর আজ আমার পিছে পিছে আসছেন, ঠাট্টাও করছেন, কি ব্যাপার? এতক্ষণ ফাইজলামের মোড়ে থাকলেও মিষ্টির ভাই ডাক্তার সব কিছুতে পানি ঢেলে দিল। মুখটা যতটা পারে গম্ভীর করে আদ্র বলল, প্রথমত আপনি আপনার কোনো জন্মের ভাই না, সই সব ডাক ডাকবেন না। আর দ্বিতীয়ত, এখন রাস্তা নিরিবিলি আর রাতও নেমেছে। আপনার শরীরে ভেজা শাড়ি জড়ানো, এমন রূপে কোনো খারাপ মানুষের চোখে পড়লে বিপদ। তাই আপনার সাথেই ছিলাম। মিষ্টির সন্দিহান দৃষ্টি ফেলে, কণ্ঠ খাদে নামিয়ে ভেংসি দিয়ে বলে, ইস, আসছে মাদার তেরেসার মেল ভার্সন। তা আপনি কি সব মেয়েদের দায়িত্ব নিয়েছেন নাকি? উল্টাপাল্টা বোঝাতে আসছেন আমাকে। এবার আদ্র পুরো গম্ভীর কণ্ঠে বলল, আমি একদমই মজা করছি না বা উল্টাপাল্টা বোঝাচ্ছি না। ওই গলিটার মোড়েই কতগুলো ছেলে ছিল যারা বাজে দৃষ্টিতে আপনার দিকে তাকাচ্ছিল। আর শুধু এই কারণেই আমি আপনার পিছিয়ে আসি। আরেকটা কারণও আছে। এবার মিষ্টি স্বাভাবিক কণ্ঠে ধীরে বলল, জি বলেন, আরেকটা কারণ কি? আদ্র তার পকেট থেকে হাত বের করে একটা টকটকে রক্তজবা ফুল বাড়িয়ে দিল মিষ্টির পানে। মিষ্টি একবার ফুলের দিকে তাকিয়ে আদ্রের দিকে তাকালো। আদ্র মিষ্টির চোখের চাহনি বুঝতে পেরে বলল, আসলে আপনার বড় চুলগুলো ফুল ছাড়া কেমন যেন লাগে, তাই এই কৃষ্ণচূড়াটা দিতে আসলাম। লাল টকটকে কৃষ্ণচূড়াটা আপনার চুলের সৌন্দর্যটাকে আরও বাড়াবে। আপনি কি নেবেন ফুলটা? মিষ্টি কতক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে মুখ ফিরিয়ে হাতের থেকে ফুলটা নিয়ে নিল। হাতের মুঠে ফুলটা রেখে গটগট করে হেঁটে চলে গেল। আদ্র মুচকি হাসি দিয়ে তাকিয়ে রইল মায়াবতীর যাওয়ার পানে। তারপর গুনগুন করে গান ধরে সেও হাঁটা দিল নিজের গন্তব্যে। কিন্তু মন সেটা মায়াবতীর কাছেই রেখে এসেছে। আদ্র, তোর যে বৃষ্টিতে ভিজলে জ্বর হয় সেটা ভুলে গিয়েছিলি নাকি? নিজের মায়ের কথায় চোখটা মেলে তাকায় আদ্র। আজ দুদিন যাবৎ জ্বরে ভুগছে সে। সেই সন্ধ্যাবেলা বৃষ্টিতে ভেজার পর আজ দুদিন যাবৎ বিছানায়। না, মা হঠাৎ কাজ পড়ে গিয়েছিল, তাই বৃষ্টিতে ভিজেই কাজটা করতে হলো। আদ্র ধীর কণ্ঠে বলল। আদ্রের মা সাদিয়া রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে দেন।
বিকেলের শুভ্র মেঘ আকাশে উঠছে, কেমন নরম তুলার মতন দেখাচ্ছে। মিষ্টি মেঘের দিকে তাকিয়ে নিশ্চুপ হেঁটে যাচ্ছে। আজ একটা টিউশন করিয়েছে, শরীরটা ভালো লাগছে না তার। আবার ওই পিচ্চিদের কাছে যেতে হবে ফুল নিয়ে। সেদিন ছেলেটাকে কথা দিয়েছিল প্রতিদিন তাকে ফুল এনে দেবে, তাই সে গত দুদিন যথারীতি ফুল দিয়েছে। আজও যাবে ফুল দিতে। কেমন আছেন লীলাবতী? হঠাৎ নিজের পাশে কারো কণ্ঠ শুনে চমকে উঠল মিষ্টি। পাশ ফিরে তাকিয়ে দেখে আদ্র। মিষ্টি বিস্ময়কর দৃষ্টি নিয়ে তাকায় আদ্রের দিকে। সেদিন সন্ধ্যার পর লোকটাকে আর দেখেনি। মিষ্টিকে ভাবতে দেখে আদ্র আবারও জিজ্ঞেস করল, কেমন আছেন বললেন না তো? মিষ্টির আজ শরীরটা ভালো নেই, না হয় বেশ তেজি উত্তর দিত, কিন্তু আপাতত তার কথা বলতে ইচ্ছে করছে না। তাই বিষণ্ণ কণ্ঠে বলল, আজ আবার কি কারণে পিছু নিলেন? আজ তো সন্ধ্যা হয়নি, না বখাটে ছেলেরা আছে? আদ্র মিষ্টির ঠান্ডা কণ্ঠ শুনে আন্দাজ করতে পারল মিষ্টির শরীর যে ততটা ভালো নেই। সে মিষ্টির হাঁটার সাথে তাল মিলিয়ে বলল, না, আজ পিছু করিনি। আমি একটু হাঁটতে বের হয়েছিলাম, আর আপনার সাথে দেখা হয়ে গেল, তাই কথা বলতে চলে আসলাম। মিষ্টি আর কিছু বলে না, চুপচাপ হাঁটতে থাকে। আদ্র মিষ্টিকে বিরক্ত না করে মিষ্টির পাশাপাশি হাঁটে। মিষ্টি কিছু বলে না, থাকুক লোকটা। তার নিঃশুপ উপস্থিতি ততটা খারাপ লাগছে না। মিষ্টি হঠাৎ হাঁটা থামিয়ে দেয়। মিষ্টিকে থামতে দেখে আদ্রও থেমে যায়। দেখে মিষ্টি হাতের ইশারায় কাকে যেন ডাকছে। আদ্র তাকিয়ে দেখে একটা পিচ্ছি ছেলে মিষ্টির দিকে এগিয়ে আসছে। মিষ্টি পিচ্চিটাকে এগিয়ে আসতে দেখে নিজেও দু কদম এগিয়ে যায়। তারপর ব্যাগ হাতড়ে একটা কাঠগোলাপ বের করে ছেলেটার হাতে দেয়। তারপর ছেলেটার গাল টেনে বলল, কী রে সুখদাতা, তোর রিমি এখন পাত্তা দেয় তো তোকে? ছেলেটা মুখে হাত দিয়ে হেসে বলে, হ্যাঁ পড়ি, অনেক পাত্তা দেয়। তুমি জানো রিমির ফুল এত পছন্দ, আর ওই ফুলটাও তো অনেক সুন্দর। প্রতিদিন নতুন ফুল কানে গুজে আমি আর রিমি অনেকখানি হাঁটি। মিষ্টি পিচ্চিটার চুলগুলো হাত দিয়ে গুছিয়ে ব্যাগ থেকে 100 টাকার একটা নোট দিয়ে বিদায় জানায়। এতক্ষণ সবটা চুপ করে দেখল আদ্র। আদ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মিষ্টি মুচকি হাসি দিয়ে বলল, জানেন, এই ছোট্ট বাচ্চাটির বান্ধবীকে প্রতিদিন একটা করে ফুল দিয়ে খুশি করে। বান্ধবীর নাকি ফুল অনেক পছন্দ। আমাদের কলেজের পাশে একটা কাঠগোলাপ গাছ আছে। আমি প্রতিদিন ওই গাছ থেকে একটা করে ফুল নিয়ে এসে ওরে দেই। ফুলের বিনিময়ে দেওয়া ওর হাসিটা দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। আদ্র মিষ্টির কর্মকাণ্ডে অবাক হয়। ফুটপাতের একটা হতদরিদ্র ছেলের জন্য মিষ্টির এমন ভালোবাসা দেখে আদ্রও তৃপ্তি পায়। তৃপ্তিময় হাসি দিয়ে আদ্র জিজ্ঞেস করে, সব তো বুঝলাম, কিন্তু আপনি ওর নাম সুখদাতা বললেন যে? আর ও মনে হয় আপনাকে পরি ডেকেছে কেন? মিষ্টির প্রশ্নটায় বেশ মজা পেয়েছে। সে হেসে বলল, এতটুকু একটা বাচ্চা তার বান্ধবীকে খুশি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এই স্বার্থপর দুনিয়ায় এতটুকু একটা বাচ্চার নিঃস্বার্থ আবদার দেখে আমি মুগ্ধ। ও প্রতিদিন নিজের বান্ধবীকে খুশি রাখার চেষ্টা করছে, এতটুকু বাচ্চা হয়েও, যা আমাদের মতন বড় বড় মানুষও করি না। তাই ওর নাম সুখদাতা রেখেছি। আর ওর কাছে নাকি আমাকে পরীর মতন লাগে, তাই পরী ডাকে। মিষ্টির কথায় আদ্র মুগ্ধ হয়ে হেসে দিল। দুজন বেশ খানিকটা পথ হেঁটে গেল। মাঝে দু একটা কথা হয়েছে দুজনের। মিষ্টি তার বাড়ির কাছাকাছি আসার পর আদ্র মিষ্টিকে ডাক দিল, লীলাবতী। মিষ্টি আদ্রের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে বলল, জি বলুন। আদ্র আজও পকেট থেকে একটা কৃষ্ণচূড়া ফুল বের করে মিষ্টির হাতে ধরিয়ে দিয়ে বলল, আমিও সুখদাতা হতে চাই। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ায় না আদ্র। গটগট করে উল্টো পথে হেঁটে চলে যায় আদ্র। আর মিষ্টি আহাম্মক হয়ে তাকিয়ে থাকে কতক্ষণ। আনমনে মুচকি হেসে ফুলটা কানের পিঠে গুজে নিয়ে নিজের গন্তব্যে পাড়ি জমায়। দূর থেকে পুরো দৃশ্যটা দেখেছে আদ্রের বিয়ে নীর, কারণ সে আদ্রের সাথে বেরিয়েছিল মিষ্টির সাথে আদ্রের দেখা করার উদ্দেশ্যে। তাই তো সে অনেক দূরে ছিল। আদ্রের শরীর অসুস্থ, না হলে সে গাড়িতেই অপেক্ষা করত, কিন্তু আদ্রের শরীর অসুস্থ বিধায় সে ওদের পিছে পিছে এসেছে। নীর নিজের গম্ভীর স্যারের নতুন রূপ দেখে অবাক। তবে কি প্রেম মানুষকে এভাবে বদলে দেয়? গ্রীষ্ম বিদায় নিয়ে বর্ষা এসেছে। আজ সপ্তাহখানিক হলো পরিবেশ। আবহাওয়া দেখলে বর্ষার উপস্থিতি বোঝা যায়। কেমন শীত শীত আমেজ।
কখনো মুষলধারা বৃষ্টি, কখনো বা ঝিরিঝিরি বৃষ্টি। মিষ্টির ঘরে এসে ভেজা জামা কাপড় পাল্টিয়ে ভেজা কৃষ্ণচূড়া তার ডায়েরির ভাঁজে রেখে দিল। এ নিয়ে মোট ২৭টা কৃষ্ণচূড়া যে জমিয়েছে। আজ ২৭ দিন যাবৎ মানুষটার সাথে দেখা হয়। প্রতিদিন এসেই বলবে হঠাৎ দেখা হয়ে গেছে। আচ্ছা, হঠাৎ দেখা হলে আগে থাকতে সে কৃষ্ণচূড়া জুগিয়ে রাখে কেন? আনমনে হাসি মিষ্টি। হঠাৎ টেবিলে থাকা তার মুঠোফোনটা উচ্চ শব্দেই বেজে উঠল। মিষ্টি ফোনের দিকে তাকিয়ে দেখে রং নাম্বার, তাই ফোনটা রিসিভ করে না সে। ফোনটা সাইলেন্ট করে রেখে বালিশের নিচে চেপে রেখে খাবার খেতে ডাইনিং রুমে চলে গেল। মিষ্টিকে আসতে দেখে রাবেয়া খাতুন মানে মিষ্টির মা খাবার বাড়া শুরু করলো। মিষ্টি খাবার খাওয়া শুরু করলো। রাবেয়া খাতুন নিজের মেয়ের পাশে বসেই বলল, মিষ্টি, তোদের হোসেনা খালার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। মিষ্টি খেতে খেতেই বলল, বাহ, খুশির খবর তো। কবে বিয়ে সোহাপুর? রাবেয়া খাতুন তাড়াতাড়ি উত্তর দিলেন, এই যে এই শুক্রবার। মিষ্টির খাবার থামিয়ে অবাক হয়ে বলল, এই শুক্রবার মানে? আজ মঙ্গলবার, মাঝে দুদিন নাকি? মিষ্টির মা মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। মিষ্টি আবারও খাওয়ায় মনোযোগ দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা কবে যাবে? মিষ্টির মা ঝটপট বললেন, আমাদের কালই চলে যেতে হবে। তোর খালা যেভাবে আমাদের অনুরোধ করেছে। মিষ্টির খাওয়া শেষ। সে হাত ধুতে ধুতে বলল, এটাই ভালো, তোমরা চলে যাও কাল। আমি বৃহস্পতিবার রাতে চলে যাব। আমার একটা পরীক্ষা আছে তো, ওটা না দিয়ে যেতে পারবো না। রাবেয়া খাতুন মেয়ের মুখ মুছিয়ে দিয়ে বললেন, আচ্ছা। সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে মিষ্টির রুমে চলে গেল। মাঝরাতে ফোনের ভাইব্রেশনে ঘুম ভেঙে গেল মিষ্টি। ফোন হাতে নিয়ে চোখ চড়ক গাছ। 25টা মিসড কল একটা অপরিচিত নাম্বার থেকে। নাম্বারটা কার ভাবতে ভাবতেই আবারও কল এলো মিষ্টির ফোনে। মিষ্টির সাথে সাথেই ফোনটা রিসিভ করলো, বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? 25টা কল দেওয়ার পর আপনার কলটা রিসিভ করার ইচ্ছে হলো ম্যাডাম। ফোনের বিপরীতে থাকা ব্যক্তিটাকে চিনতে কষ্ট হলো না মিষ্টির। এই মানুষটা এতক্ষণ কল দিল আর সে রিসিভ করেনি। নিজের মাথায় নিজের চড় লাগালো। তারপর তড়িঘড়ি করে বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি আপনি কল করছেন। ফোনের বিপরীতে থাকা মানুষটা বেশ গম্ভীর কণ্ঠে বলল, আপনি এক্ষুনি আপনার বাসার নিচে আসুন, খুব দ্রুত, সময় 5 মিনিট। যদি কথার নড়চড় হয় তবে আমি আসব। মিষ্টি বোকার মতো তাকিয়ে রইল। ততক্ষণে হাতে রাখার মোবাইলের কলটা কেটে গেছে। এত রাতে সে বের হবে কিভাবে? চিন্তায় পড়ে গেছে। মিষ্টি দ্রুত ওড়নাটা মাথায় জড়িয়ে সাবধানে দরজাটা বাইরে দিয়ে লক করে চাবি হাতে নিয়ে নিচে নেমে গেল। পেছনে কারো ছুটে আসার শব্দ শুনে ঘুরে তাকায় আদ্র। তার লীলাবতী সাদা রঙে আবৃত আজ। মেয়েটাকে স্নিগ্ধ লাগছে আজ। সাদা রংটাও রঙিন মনে হচ্ছে। অপলক তাকিয়ে আছে সে মিষ্টির দিকে। মিষ্টির হাতের উপর ভর দিয়ে হাঁপাচ্ছে। তাড়াহুড়ো আর একটা উত্তেজনায় শরীর কাঁপছে। ভয় হচ্ছে কেউ দেখে না ফেলে আবার। আদ্র গাড়ি থেকে পানির বোতল নিয়ে মিষ্টির দিকে এগিয়ে দিল আর বলল, নেন, পানিটা খান, ভয়টা কমবে। মিষ্টি বোতলে হাত দিতে গিয়েও থমকে গেল। সে যে ভয় পাচ্ছে লোকটা বুঝলো কিভাবে? নিজের মনে মনে কথাটা চেপে না রেখে বলেই ফেলল, আমি যে ভয় পাচ্ছি বুঝলেন কিভাবে? আদ্র মুচকি হেসে বলল, হুম, বলা যাবে না, এটা ম্যাজিক। মিষ্টির জিনিসটার প্রতি কৌতূহল আরও বেড়ে গেল। যে সে এবার বেশ উৎসাহ নিয়ে বলল, প্লিজ প্লিজ, বলেন না কিভাবে বুঝলেন? আদ্র নিজের ডান হাত দিয়ে চুলগুলো ঠিক করে বলল, আপনি যে এতটা বোকা আমি বুঝিনি লীলাবতী। এত রাতে যে কোনো মেয়ে নিজের বাড়ির সামনে একটা ছেলের সাথে কথা বলতে চাইবে না? তাদের মনে ধরা খাওয়ার একটা ভয় থাকবেই। মিষ্টি নিজের বোকামিতে নিজেই লজ্জা পেল। আদ্র মিষ্টির অবস্থা বুঝে হেসে দিল। তারপর বলল, চলেন, একটু সামনের দিকে হেঁটে যাই। এখানে আপনাদেরকেও আমাদের দেখে ফেলে সমস্যা হবে। মিষ্টির এবার হুঁশ ফিরে আসলো। সে যে লুকিয়ে দেখা করতে এসেছে সেটা সে বেবলন ভুলে গিয়ে কি সুন্দর আড্ডা দিচ্ছে। মিষ্টি এবার তাড়াতাড়ি করে বলল, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করেছেন। বলেন, কী কারণে এত রাতে এসেছেন? আমাকে ডেকেছেন? তাড়াতাড়ি বলেন, আমি বাসায় যাব। আদ্র ভ্রু কুঁচকে বলল, বি কুল লীলাবতী, আপনার সাথে আমার একটু দরকার ছিল। চলেন, সামনে যাব, তারপর বলবো। মিষ্টির মত না থাকা সত্ত্বেও
গেল আদ্রের সাথে। লোকটার সান্নিধ্যে থাকতে তার বেশ ভালো লাগে। আজ 3 দিন হতে চলো আদ্রের সাথে মিষ্টির দেখা হয়েছে। সেদিন তারা অনেক রাত অবধি রাস্তায় আড্ডা দিয়েছে। আদ্র কোনো কাজের জন্য একটু শহরের বাইরে গিয়েছে, সেটাই জানাতে এসেছিল। আর মিষ্টিকে দেখতে গিয়েছে। আজ 3 দিন লোকটা নেই, কিন্তু প্রতিদিন মিষ্টির দরজার সামনে একটা কৃষ্ণচূড়া রেখে যায় কে যেন। মিষ্টি জানে আদ্রই পাঠায় কাউকে দিয়ে। সেদিন রাতের পর দুজনের আর কথা হয়নি। মিষ্টির কাছে আদ্রের নাম্বার থাকা সত্ত্বেও মিষ্টি কল দেয়নি, ভেবেছে আদ্র দিবে। কিন্তু আজ 3টা দিন পার হয়ে যাওয়ার পরও আদ্রের কল আসেনি। মিষ্টিদের বাসায় মিষ্টি একা, সবাই খালামণিদের বাসায় গিয়েছে। মিষ্টি বলেছিল গায়ে হলুদের দিন যাবে, কিন্তু স্টুডেন্টদের পরীক্ষা থাকায় সে যেতে পারেনি। আজ শুক্রবার। মিষ্টির সাদা আর আকাশি মিশ্রণে একটা শাড়ি পরে রওনা দিয়েছে খালামণির বাসার উদ্দেশ্যে। আজ তার খালাতো বোনের বিয়ে। সে বাসা থেকে প্রথমে সুখদাতার কাছে যাবে কাঠগোলাপ নিয়ে, তারপর সেখান থেকে খালামণির বাসায়। ফুটপাত দিয়ে হাঁটছে মিষ্টি। তার খুব ইচ্ছে হচ্ছে এই সাজ যদি আদ্রকে দেখাতে পারত। মিষ্টি নিজের মনে মনে আবার অবাক হয় এমন ইচ্ছের জন্য। এসব ভাবতে ভাবতে মিষ্টির হঠাৎ একজনের উপর চোখ পড়ে। মিষ্টি না চাইতেও দৌড়ে যায় লোকটার দিকে। এই যে শুনছেন ভাইয়া। মিষ্টির ডাকে ফিরে তাকায় ছেলেটি। মিষ্টিকে চিনতে বেশিক্ষণ সময় লাগে না ছেলেটির। সে তড়িঘড়ি করে বলে, ম্যাম আপনি এখানে? আর আমাকে ডাকলেন যে, কোনো দরকার আছে? হ্যাঁ, ছেলেটি নীল, আদ্রের বিয়ে। মিষ্টি আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আসলে আপনার স্যার মানে আদ্র কোথায় গেছে? তার যে কোনো খোঁজখবর নেই। নীল মিষ্টির প্রশ্ন শুনে মনে মনে হাসল। তবে ম্যাম স্যারের প্রেমে পড়ল? নীল হাসি মুখে বলল, স্যার তো বিয়ে। কথা সম্পূর্ণ হওয়ার আগেই নীলের কল আসলো। তাকে জরুরি এক জায়গায় যেতে হবে। কথা অসম্পূর্ণ রেখেই চলে গেল নীল। এই অসম্পূর্ণ কথায় মিষ্টির হাসি কেড়ে নিতে যথেষ্ট। সে নিজের মনকে সান্ত্বনা দেয় নানাভাবে, কিন্তু বারবার খারাপ ভাবনা চলে আসছে। তবে কি আদ্রের বিয়ে? বিকেল 7টা। মিষ্টি তার খালামণির বাসায় এসে পৌঁছায়। সবাই বেশ রাগারাগি করেছে এত দেরিতে আসায়, কারণ বরযাত্রী চলে এসেছে। মিষ্টির মা রাগারাগি শেষ করে মিষ্টিকে বর দেখাতে পাঠান। মিষ্টি স্টেজে গিয়ে দেখে বরের আসন ফাঁকা। কতগুলো ছেলে হয়তো বরের বন্ধুবান্ধব। তাদের জিজ্ঞেস করলো, বর কোথায়? হঠাৎ পিছে থেকে চেনা পুরুষনালী কণ্ঠ ভেসে আসলো, এই যে বর এখানে। মিষ্টির শরীরে বিদ্যুৎ চমকে উঠল মনে হয়। সে চাচ্ছে পিছে ফিরে যেন চেনা মানুষটাকে না দেখে, তাহলে সে সইতে পারবে না। অনেক ভয় নিয়ে পিছে তাকিয়ে মিষ্টি অবাক হয়ে যায়। মুখ থেকে অস্পষ্ট স্বরে বের হলো, আদ্র আপনি? মিষ্টি রাগ করে একাই নিজের বাসায় চলে গেছে। বাসায় যেতে যেতে রাত 12টা বেজেছে। অন্য সময় হলে মিষ্টি হয়তো এমনটা করতো না, কিন্তু আজ বেশ রাগ হয়েছে কারণ ফ্ল্যাশব্যাক। আদ্র আপনি? মিষ্টিকে দেখে আদ্র দ্বিগুণ অবাক হলো। সেও মিষ্টির দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, আরে লীলাবতী আপনি? আপনি এখানে? মিষ্টি এবার হেসে দেয়। যাক, তবে সে যা ভাবছে তা না। মিষ্টি একটা শান্তির শ্বাস ফেলে উত্তর দেয়, হ্যাঁ আমাকে তো থাকতে হবে। বিয়ের কোণে আমার খালাতো বোন। ও, আর বর আমার বন্ধু। ওর বিয়ের জন্য এখানে আসা। আর এখানে এসে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে, আপনার খবরটুকু নিতে পারিনি। হ্যাঁ বুঝেছিলাম, আপনি বোধহয় বেশি ব্যস্ত, তাই খবর নেননি। আরও কতক্ষণ নিজেদের মধ্যে কথা বলে মিষ্টি আর আদ্র। তাদের কথার মাঝে হাজির হয় মিঠাই। সে এসেই চারপাশ না দেখে মিষ্টিকে বলে, আপু আমার ডাকছে, তাড়াতাড়ি এসো, তোমাকে একজন মহিলা দেখতে চাচ্ছে। মিষ্টি মিঠাইয়ের কথায় ভ্রু কুঁচকিয়ে তাকায়। আদ্র একটু অবাক হয়, কিন্তু এতটুকু বুঝতে পেরেছে যে এটা মিষ্টির বোন। কিন্তু মেয়েটার কথার অর্থ কারো বোধগম্য হলো না। মিষ্টি জিজ্ঞেস করলো, কোন মহিলা আমাকে দেখতে চাচ্ছে, আর কেনই বা দেখতে চাচ্ছে? মিঠাই এবার তৎক্ষণাৎ উত্তর দিল, আরে সোহাপুর ফুপু তোমাকে দেখতে চাচ্ছে। সোহাপুর ফুপাতো ভাই নাকি তোমাকে দেখেছে আর ভালো লেগেছে, তাই ওনার মাকে নিয়ে আম্মুর কাছে এসেছে তোমাকে দেখতে। ওই যে হলরুমের দিকে আছে তারা, চলো আম্মু ডাকছে তোমায়। মিঠাইয়ের কথায় বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ল মিষ্টি। সাথে তার মায়ের ওপর রাগও হলো। কে না কে তাকে দেখতে চেয়েছে।
আর মাও রাজি হয়ে গেল। রাগ আর বিব্রতকর দৃষ্টি নিয়ে তাকালো আদ্রের দিকে। আদ্রের কাছে কথাটা বিষের মতো লাগলো। এক ঝাঁক রাগ মাথা চাড়া দিয়ে উঠল, কিন্তু সে চাচ্ছে না মিষ্টির সামনে রাগ দেখাতে, তাই দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। মিষ্টি মিঠাইয়ের দিকে তাকিয়ে বেশ রাগে স্বরে বলল, তুই মাকে গিয়ে বল আমি আসতে পারবো না। এটা নিয়ে যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে তবে খারাপ হবে। মিঠাই এবার দমে গেল, কিন্তু আপুকে না নিয়ে গেলে আম্মু তাকে বকবে। তাই মিঠাই মিষ্টির হাত ধরে টেনে বলল, চলো না আপু, আম্মু ওদেরকে একটা কথা বলেছে, সেটা না রাখতে পারলে তো আম্মুর অসম্মান হবে, তাই না? চলো আপু। আম্মু একবারও আমাকে জিজ্ঞেস করেছে কিছু? আমার জন্য এসব অনুষ্ঠানে আসতে ভালো লাগে না। এক ঝাঁক বিরক্ত নিয়ে মিষ্টি আদ্রের দিকে তাকালো। সে ভেবেছে আদ্রকে বলে তারপর গিয়ে দেখা করে আবার আসবে, কিন্তু সে কিছু বলার আগেই আদ্র তীক্ষ্ণ স্বরে বলল, হ্যাঁ, যান যান, দেখেন নিজের বিয়েটাও ঠিক করতে পারেন কিনা। এভাবে সেজেগুজে আসলে স্বাভাবিক সবার নজরে আসবে। মিষ্টি আদ্রের খোঁচা মারা কথায় বেশ অবাক হয়ে বলল, সিরিয়াসলি আদ্র, আপনি এমনটা ভাবছেন আমার ব্যাপারে? আমি সাজগোজ করে এসেছি এসবের জন্য? আর আমার শ্বাসটা ঠিক কি দেখলেন? মিষ্টির সামান্য কথায় আদ্র আরও বেশি রেগে গেল মনে হয়। বেশ কঠিন স্বরে বলল, জানতো আপনি, গিয়ে আপনার রূপ পাত্রের মাকে দেখিয়ে আসেন। গো মিষ্টি। আদ্র কখনো মিষ্টির নাম ধরে ডাকেনি। আজ হঠাৎ নিজের নামটা আদ্রের মুখে শুনে মিষ্টির খারাপ লাগা শুরু করলো, কারণ এই মুখে লীলাবতী নাম শুনে অভ্যস্ত সে। আজ আদ্রের আচরণে বেশ কষ্ট পেয়েছে মিষ্টি। আর একটা কথা না বলে সে জায়গা থেকে প্রস্থান নিল। মিঠাই এতক্ষণ চুপ করে সবটা দেখল। মিষ্টি চলে যাওয়ার পরই সে আদ্রের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, এই যে, এই মিস্টার, আপনি আমার আপুর সাথে এমন আচরণ করলেন কেন? আপনি জানেন আব্বু আম্মু দাদি কেউ আপুকে কখনো বকে না, আর আপনি কিনা বকলেন। দাঁড়ান, আমার আব্বুকে বলবো। আর আপনার চোখ না চুলা? আমার আপুকে আপনি সাজুগুজু কখন দেখলেন? সামান্য একটা শাড়ি পরেছে, তাছাড়া তো কোনো সাজ নেই। মিঠাইয়ের কথায় হুঁশ ফিরল আদ্রের। সে মিঠাইয়ের সামনেই কেমন ব্যবহার করে ফেলল মিষ্টির সাথে। অন্যদিকে মিষ্টি রাগ করে তার মায়ের পাশে এসে দাঁড়ায়, গম্ভীর মুখ নিয়ে। রাবেয়া খাতুন নিজের মেয়েকে দেখে সামনের ছেলে ও ছেলের মায়ের উদ্দেশ্যে বলল, এই যে আমার মেয়ে মিষ্টি। ছেলেটার নাম নিবিড়, সে পেশায় ডাক্তার। সে মিষ্টির দিকে ড্যাব ড্যাব তাকিয়ে আছে। নিবিড়ের মা বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে মিষ্টির দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি? মিষ্টির সামনের মহিলার কঠিন স্বর শুনে রাগটাও আরও মাথাচাড়া দিয়ে উঠল। সেও বেশ শক্ত স্বরে উত্তর দিল, আমার নাম মিষ্টি। মিষ্টির বলার ভঙ্গি পছন্দ হয় না মহিলার, তবুও ছেলের পছন্দ হয়েছে, আর মেয়েটা দেখতেও সুন্দর, তাই নানা রকমের প্রশ্ন করল। মিষ্টির দাঁত কিরমির করে উত্তর দেয় এবং চোখ রাঙিয়ে তার মায়ের দিকে তাকায়। দূর থেকে মিঠাই আর আদ্র দাঁড়িয়ে সবটা দেখছে। এতক্ষণে মিঠাইয়ের আদ্রের সঙ্গে বেশ ভাব হয়ে গেল। সে জেনেছে আদ্র মিষ্টির বন্ধু, তাই আদ্রের সাথে ফ্রি হয়ে কথা বলছে। মিষ্টির উত্তর শুনে মিঠাই আদ্রের দিকে তাকিয়ে বলল, আজ নিশ্চিত কিছু একটা হবে। আপু সহজে রাগে না, আর যদি একবার রেগে যায় তবে কিছু না কিছু ঘটাবে। আদ্র মিঠাইয়ের কথা শুনে অবাক হয়ে বলল, মিষ্টির এত রাগ? মিঠাই মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। দুজন আবার ওখানের কথায় নজর দিল। ছেলের মায়ের মিষ্টি কথার হাব ভঙ্গিমা ভালো লাগছে না। কী বলে মেয়েটাকে দমানো যায় ভাবতে ভাবতেই মহিলা হঠাৎ মিষ্টিকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমার সব কিছুই আল্লাহ দিলে ভালো, কিন্তু তোমার হাইট কম। আমার ছেলের পাশে একটু বেশি ছোট দেখাবে। এতক্ষণ সব যেমন তেমন হলেও এখন বেশ অপমানিত বোধ করলো মিষ্টি, তাই রেগে বলল, হ্যাঁ আন্টি, আমার হাইট খুবই কম, মাত্র 5 ফুট। কিন্তু এখানে আপনার ছেলের সাথে মানানোর কথা কোথা থেকে আসলো? আর আপনার ছেলে নিশ্চয়ই কোনো রাজপুত্র না। আর আপনার ছেলে আমাকে দেখার সময় চোখগুলো কি খুলে রেখেছিল? মিষ্টি এবার তার মায়ের দিকে তাকিয়ে টলমলে চোখে রাগে লাল হওয়া চেহারা নিয়ে বলল, এবার খুশি তো আম্মু? মানুষের কাছে আমাকে অপমানিত করে খুশি হয়েছ? শান্তি হয়েছে তো তুমি? রাবিয়া খাতুন লজ্জায় মুখ নামিয়ে নেয়। সে তো তার মেয়ের অপমানের জন্য আনেনি, ভেবেছিল ছেলে ডাক্তার, ভালো পাত্র।
একটু দেখতে চেয়েছে মেয়েকে দেখুক, কিন্তু ছেলের মা যে এত নিজ মনের সে ভাবতেও পারেনি। তিনি নিজের মেয়ের দিকে এগিয়ে যেতে যেতে মিষ্টি গটগট পায়ে চলে গেল সেখান থেকে। নিবিড় এতক্ষণ সব কিছু চুপচাপ দেখছিল, কিন্তু তার মা যে এমন বলবে সে ভাবতেও পারেনি। নিবিড় নিজের মায়ের কাজের জন্য বেশ লজ্জিত হয়ে ক্ষমা চাইল রাবেয়া খাতুনের দিকে। সবটাই আদ্র আর মিঠাই দেখল। আদ্রের তো মহিলাটার ওপর প্রচুর রাগ উঠল, কিন্তু কিছু না বলে সে মিষ্টিকে খুঁজতে গেল। বেশ খোঁজাখুঁজির পর তারা জানতে পারল এই রাতে মিষ্টি একা বাড়ি চলে গেছে। আদ্র মিষ্টির রাগ দেখে অবাক। মাঝে কেটে গিয়েছে 2 দিন। মিষ্টি সেদিন রাতে বাড়ি ফিরে আসে। পরের দিন সবাই বেশ সকালে চলে আসে, কিন্তু মিষ্টি কারোর সাথে কোনো কথা বলেনি। মিষ্টির আব্বু নাকি বিয়ে বাড়িতেই বেশ রাগারাগি করেছিল, মিষ্টির মায়ের সাথেও ঝগড়া করেছিল। এই 2 দিন মিষ্টি কারোর সাথে কথা বলেনি, এমনকি ঘর থেকেও বের হয়নি। আদ্রও অনেকবার কল দিয়েছিল, মিষ্টি ফোন বন্ধ করে রেখেছে। বিকেল 5টা। বর্ষার সময় চারপাশের আবহাওয়া ঠান্ডা। মিষ্টি আজ 3টে কাঠগোলাপ নিয়ে যাচ্ছে সুখদাতার জন্য। মাঝের 2 দিন সে তার কথা রাখতে পারেনি, তাই একসাথে 3টে কাঠগোলাপ নিয়ে চলল সুখদাতার উদ্দেশ্যে। তবে মিষ্টির কাছে এই 2 দিন কৃষ্ণচূড়া ফুল পাঠিয়েছে আদ্র। প্রতিদিন নিজের বারান্দায় ফুল পেয়েছে সে। মিষ্টি সুখদাতার কাছে হাজির হয়ে ডাক দেয়। পিচ্চিটা মিষ্টিকে দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরে মিষ্টিকে। মিষ্টিও পরম মমতায় আগলে ধরে তাকে। ছেলেটা মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, পরি, তুমি আসো না কেন এই 2 দিন? জানো, তোমারে আমার অনেক মনে পড়ছে। মিষ্টি হেসে দেয় পিচ্চিটার কথায়, তারপর হাঁটু গেড়ে বসে বলল, সরি রে সুখদাতা, আমার একটু কাজ ছিল তাই আসতে পারিনি, তোর ফুলও দিতে পারিনি। এই নে, আজ 3টে একসাথে এনেছি, এগুলো নিয়ে তোর বান্ধবীকে দিস। ছেলেটা মিষ্টির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আমি তো এ 2 দিন ফুল পেয়েছি। মিষ্টি অবাক হয়ে বলল, ফুল পেয়েছিস? কিন্তু কিভাবে? ছেলেটা আঙ্গুল দিয়ে পিছে দেখিয়ে বলল, ওই যে ওই ভাইয়াটা দিল। মিষ্টি ভ্রু কুচকে পিছে তাকিয়ে অবাক হয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনি? নিবিড় পকেটে হাত গুজে মুচকি হাসি দিয়ে এগিয়ে আসে। মিষ্টিও ততক্ষণে উঠে দাঁড়ায়। নিবিড় নিজের চুলগুলো পিছে ঠেলে। সুখদাতা মানে? আলীর মাথায় হাত বুলিয়ে বলল, জি ম্যাম, আমি। চিনতে পারেননি আমাকে? নিবিড়কে দেখে মিষ্টির সেদিনের রাগটা মাথা চাড়া দিয়ে উঠল, কিন্তু আলীর সামনে সে রোড বিহেভ করতে চায়নি। তাই সে আলীর হাতে খুচরো টাকা দিয়ে চলে যেতে বলে সোজা হাঁটা ধরল। নিবিড়ের মিষ্টির আচরণ বুঝতে সময় লাগেনি। সেও মিষ্টির পিছে পিছে হাঁটছে আর বলছে, সরি বৃষ্টিকন্যা, আই মিন মিষ্টি, সেদিনের আমার মায়ের আচরণের জন্য আমি মন থেকে লজ্জিত ও দুঃখিত। মিষ্টির যেন সেদিনের কথা আরও মনে পড়ে শরীর জ্বলে উঠল। সে হাঁটা থামিয়ে শক্ত চোখে নিবিড়ের দিকে তাকিয়ে বলল, হাউ ফানি না? মা একজনকে অপমান করবে, ছেলে তার কাছে ক্ষমা চাইবে, বাহ, অসাধারণ। মানে জুতা মেরে গরু দান, আপনারা ভালোই পারেন, ট্রেনিংপ্রাপ্ত পরিবার, বাহ। মিষ্টির কথায় নিবিড় বেশ লজ্জিত বোধ করল, কিন্তু সে হাসি মুখে বলল, আমি সত্যি জানতাম না আম্মু নিচু দেখানোর জন্য এমন কিছু করবে। আমি সত্যি দুঃখিত ম্যাডাম। নিবিড়ের ব্যবহার মিষ্টির রাগের মধ্যে পানি ঢেলে দেওয়ার কাজ করল। মিষ্টির রাগ নেমে আসলো, শান্ত স্বরে বলল, দেখুন, যা হওয়ার হয়ে গেছে। আমি এ ব্যাপারে আর একটা কথাও বলতে চাচ্ছি না। আর সব থেকে বড় ব্যাপার, আপনাদের কারোর সাথে এসব কথা বলতে চাচ্ছি না। এসব দূরে থাক, কোনো কথাই বলতে চাচ্ছি না, আসছি। নিবিড় বুঝতে পেরেছে মিষ্টির ব্যক্তিত্বের প্রখরতা অনেক। নিবিড় মনে মনে তো ভেবেই নিয়েছে এই মেয়ের রাগ সে ভাঙাবে। নিবিড় আবার এগিয়ে এসে বলল, আমার মায়ের জন্য আপনি আমার সাথেও কথা বলবেন না? এটা অন্যায় হয়ে গেল না এই বাচ্চাটার ওপর? নিবিড়ের এমন অদ্ভুত কথা শুনে মিষ্টি ফিক করে হেসে ওঠে। হাসতে হাসতেই বলে, আপনি বাচ্চা? সিরিয়াসলি ডাক্তার সাহেব, আপনি বাচ্চা? আপনি বাচ্চা হলে বুড়োকে? কথা শেষ করে মিষ্টি খিলখিল করে হেসে উঠল। নিবিড় মুগ্ধ হয়ে দেখছে সেই হাসি। নিবিড় মিছে মিছে রাগী ভাব করে বলল, আমাকে বুড়ো মনে হলো আপনার? আমি বুড়ো? জানেন কত মেয়ে পাগল আমার জন্য? মিষ্টি হাসতে হাসতেই বলল, না, আপনি বুড়ো না ছোড়া। আর পাগলের পিছনে তো পাগলে ঘুরবে, স্বাভাবিক।
মিষ্টি আবার হো হো করে হেসে উঠল। এতক্ষণে নিবিড় আর মিষ্টি বেশ মিশে গেছে। নানা কথার মাঝে হঠাৎ মিষ্টি বলে উঠল, আচ্ছা, আলীকে আপনি কাঠগোলাপ কেন দিয়েছেন? নিবিড় এবার হাসি থামিয়ে আমতা আমতা করে বলল, আসলে আপনি তো এই দুদিন আসেননি, তাই আমি আপনার হয়ে দিয়ে দিলাম। আমার শাস্তি বেচারা কেন পাবে? মিষ্টি অবাক হয়ে তাকিয়ে বলে, আপনি কিভাবে জানেন আমি এদের কাঠগোলাপ দিই? তার মানে আপনি আমাকে আগে থেকে চেনেন? নিবিড় হাসি দিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, জি ম্যাডাম, আগে থেকেই চিনি। মিষ্টি বিস্ময়ময় মাখা কণ্ঠ নিয়ে বলল, আগে থেকে কিভাবে, কবে থেকে? নিবিড় পকেটে হাত দিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এক বৃষ্টিকন্যাকে যেদিন থেকে বৃষ্টিতে ভিজতে দেখেছিলাম সেদিন থেকে। তারপর প্রায় সেই বৃষ্টিকন্যার পিছু নিতাম। বিয়ে বাড়িতেও সেই কন্যাকে দেখে তো আরেকবার থমকে গিয়েছিলাম। তারপরে আম্মুকে বলেছি, কিন্তু আম্মু যে এমন কাণ্ড করবে ভাবিনি। মিষ্টি এবার বুঝতে পেরেছে কবে দেখেছে। সেদিন বিকেলে কলেজ থেকে আসার সময় ভিজছিল, সেদিনই দেখেছে। ম্যাম, স্যার আপনাকে ডাকছে, চলুন আমার সাথে। হঠাৎ নীরের কথায় চমকে ওঠে মিষ্টি। ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কোন স্যার ডাকছে? নীর যেন থতমত খেয়ে যায়। নীর স্যারকে সেটা তো মিষ্টি ভালো করেই জানে, তবে আবার কেন জিজ্ঞেস করলো? এখন সে কিভাবে উত্তর দেবে তা নিয়ে পড়ে গেল মহাজালায়। নীরকে বিব্রতকর পরিস্থিতিতে দেখে নিবিড় জিজ্ঞেস করল, মিষ্টি, কে উনি? মিষ্টি নীরের থেকে দৃষ্টি ফিরিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে বলল, আমার পরিচিত, আমার দরকারি কাজ আছে ওনার সাথে, আজ তাহলে আসি, ভালো থাকবেন। নিবিড়ও মাথা নাড়িয়ে নিজের পথে গেল, আর মিষ্টি ঠায় দাঁড়িয়ে রইল নিজের চোখ মুখ শক্ত করে। নীর পড়ে গেল বিপাকে। ম্যামকে যদি নিয়ে যেতে না পারে তাহলে তো স্যার রাগারাগি করবে তার উপরে। নিবিড় আবারও অনুনয়ের স্বরে বলল, ম্যাম চলুন না, স্যার দাঁড়িয়ে আছে, আপনাকে না নিয়ে গেলে আমাকে বকবে। মিষ্টির চোখ ছোট ছোট করে নীরের দিকে তাকিয়ে বলে, আমাকে নিয়ে যাবেন কেমনে? কোলে করে নাকি কাঁধে করে? আমি কি ছোট বাচ্চা যে আমাকে নিয়ে যেতে হবে? মিষ্টির কথায় আরও বিড়ম্বনাতে পড়ল নীর। সে এখন স্যারকে গিয়ে কী বলবে সেটা ভাবতে ভাবতে পেছন থেকে একটা গমগমে স্বর ভেসে আসলো, নীর, তোমাকে পাঠিয়েছিলাম তোমার ম্যামকে ডাকতে, কতক্ষণ হয়েছে বলো তো? নীর দুজনের ঝাড়ি খেয়ে চ্যাপ্টা হবার জোগাড়। আমতা আমতা করে বলল, স্যার, আমি তো ম্যামকে বলেছিলাম, কিন্তু ম্যামই যেতে চাচ্ছে না। এবার আদ্র দৃষ্টি ঘুরিয়ে মিষ্টির দিকে তাকালো। মিষ্টি আদ্রের চোখে কিছু রাগের আভা পেয়েছে। মনে মনে মিষ্টি ভাবছে, রাগ তো আমার করার কথা, আর উনি রাগ দেখাচ্ছে। আজ দেখবে একটা কথাও বলবো না। আদ্রের মুখে কাঠিন্য ভাব বজায় রেখে গম্ভীর কণ্ঠে মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, এটা রাস্তা, আশা করি কোনো সিনকেট করা ছাড়া আপনি গাড়িতে উঠবেন। গো মিষ্টি। মিষ্টির এবার রাগ নেমে সেটা অভিমানে রূপান্তরিত হলো। আজ 3 দিন যাবৎ সে রাগ করে আছে, কই তাকে সুন্দরভাবে বোঝাবে, তা না করে রাগ দেখাচ্ছে। সে যাবে না গাড়িতে। কেন যাবে সে? মিষ্টি আদ্রির কথা পাত্তা না দিয়ে নিজের মতন গটগট করে হেঁটে মেন রাস্তার দিকে চলে গেছে। সে দ্রুত সম্ভব রিকশায় করে বাসায় পৌঁছাবে। আদ্র মিষ্টির এমন আচরণের কারণ বুঝতে পেরেছে। সেও নীরকে গাড়ির চাবি দিয়ে হাঁটা ধরল মিষ্টির পিছে। মিষ্টি একটা রিকশা পেয়েও গেল। সে রিকশায় বসতে বসতে তার পাশের সিটে ধপ করে কেউ বসে পড়ল মনে হলো। সে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে আদ্র। আদ্রকে দেখে সে নেমে যেতে নিলেই আদ্র খপ করে তার হাতটা ধরে রিকশাওয়ালাকে রিকশা চালাতে বলল। মিষ্টি বেশ খানিকটা সময় আদ্রের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করল। অবশেষে না পেরে সে চুপ করে বসেই থাকল। আদ্র মিষ্টির হাত আগেটাই ধরে রেখে সামনের দিকে তাকিয়ে বলল, ওই ছেলেটার সাথে এত কিসের কথা আপনার? ওর মা আপনাকে বাড়ি ভরা মানুষের সামনে অপমান করে গেল, আর আপনি ওর সাথে হেসে হেসে কথা বলছেন কেন? মিষ্টি আর চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনি আমাকে ফলো করছিলেন কেন? আদ্র এবার মুসিবতে পড়ে গেল, কি বলবে ভেবে। তারপর কিছু একটা ভেবে বলল, আমি আপনাকে ফলো করিনি, গাড়ি দিয়ে যাওয়ার সময় আপনাকে এমন কথা বলতে দেখেই থেমেছিলাম।
মিষ্টি আর কোনো উত্তর দিল না, শুধু চুপ করে রইল। আদ্র আবার প্রশ্ন করল, আপনি আমার কল ধরেননি কেন? বাসার বাইরে আসেননি কেন? আর ছেলের সাথে এত কথাও বা বলেছেন কেন? মিষ্টির আবার রাগটা মাথা ছাড়া দিয়ে উঠল। সে বেশ রেগেই বলল, আপনাকে এত কৈফিয়ত দেব কেন? হু আর ইউ ম্যান? আপনি কে আমার? কেউ না, কিছু না। মিষ্টির কথায় যেন হাজার ছুরি আঘাতের মতন যন্ত্রণা পেল আদ্র। কতক্ষণ চুপ থেকে রিক্সা চালককে রিক্সা থামাতে বলল। আদ্রের নীরবতায় মিষ্টিও চুপ হয়ে গেল। রিক্সা থামানোর সাথে সাথে আদ্র রিক্সা থেকে নেমে গেল আর তেজি কণ্ঠে বলল, আমি কে তাই না? ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি কে তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। ভিডিওটি। তারপর রিক্সা চালকের উদ্দেশ্যে বলল, ভালোভাবে সাবধানে ওনাকে পৌঁছে দিবেন। মিষ্টি আর দু শব্দও করেনি। কি হবে এবার? বর্ষার মাঝামাঝি সময়। চারপাশের পরিবেশ বেশ শীতল। মিষ্টি দাঁড়িয়ে আছে জানালার পাশে। বাহিরে বৃষ্টি পড়ছে। তার খুব ভিজতে ইচ্ছে করছে, কিন্তু ভিজতে পারবে না, কারণ আজ 2 সপ্তাহ যাবৎ সে বিছানায় পড়ে আছে। খুব অসুস্থতার জন্য বিছানা ছাড়তে পারছে না। আজ কোনো রকম উঠে জানালার পাশে দাঁড়ালো। মিষ্টি ইদানিং খেয়াল করছে, আশেপাশের সব কিছুই তার বেশ সুন্দর মনে হয়। অনেকদিন বাচ্চা আসতে হয়। অবশ্য অসুস্থতার জন্য মাঝে মাঝে সব কিছু বিরক্ত মনে হয়। আবার একজনের সাথে কতগুলো বসন্ত কাটাবে বলে বাঁচার ইচ্ছেও পোষণ করে। হঠাৎ মিষ্টির কাঁধে কেউ হাত রাখল। মিষ্টি ঘাড় গড়িয়ে তাকিয়ে দেখল মিঠাই এসেছে। মিষ্টি আস্তে জানালা দিকে সরে এসে বিছানায় একপাশে এসে বসল। তারপর মিঠাইয়ের দিকে তাকিয়ে নির্জীব কণ্ঠে বলল, কে রে মিঠাই রানী, এখানে কি মনে করে? আসলে আপু, তোমার সাথে একটু গল্প করতে আসছি। কতদিন হলো তোমার সাথে কথা হয় না ভালো করে। হ্যাঁ, সেটা তুই একদম ঠিকই বলেছিস। অনেক দিন হলো আড্ডা দেওয়া হয় না। আচ্ছা আপু, তুমি সুস্থ হয়ে নাও, তারপর আমরা সবাই মিলে আবার আড্ডা দিব, ঘুরতে যাব, কেমন? মিষ্টি বোনের উচ্ছ্বাস মাখা কণ্ঠ শুনে দীর্ঘশ্বাস ফেলে মাথা কাত করে হ্যাঁ জানায়। মিঠাই কতক্ষণ চুপ করে থাকে, তারপর সে চলে যায়। মিষ্টি ভাবে আদ্রের সাথে রাতের ঝামেলার পর আজ 28 দিন হতে চলল। সেদিন রাতে সে বাসায় পৌঁছানোর পর 2 দিন কোনো খোঁজ খবর ছিল না আদ্রের। তবে কৃষ্ণচূড়া ফুল ঠিকই পাঠিয়েছে। 2 দিন পর বিকেলে হঠাৎ এক অচেনা মহিলা আর একটা ছেলে এসে ওঠে তাদের বাসায় মিষ্টিকে দেখতে। পরে মিষ্টি জানতে পারে এরা আদ্রের মা আর ভাই। মিষ্টির বাবা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়, কারণ কয়েকদিন আগেই মিষ্টির বিয়ে নিয়ে কত রাগারাগি করলো। মিষ্টিও মুখ ফুটে কিছু বলতে পারেনি। সেদিন রাতে আদ্রের মা মিষ্টিকে ফোন করে কান্নাকাটি করলো। আদ্র নাকি খাবার খাচ্ছে না, দরজা আটকিয়ে বসে আছে। মিষ্টি উপায় না পেয়ে বাবার কাছে গিয়ে বলল, এই পাগল ছেলেটাকে সে বড্ড ভালোবেসে ফেলেছে। এই ছেলেটাকেই সে চায়। মিষ্টির পরিবার অবাক হয়ে যায় প্রথমে, তারপর সবাই খুশি মনে মিষ্টির আবদার মেনে নেয়। সেদিন রাতে ঠিক করা হলো আগামীকাল আংটি পরানো হবে। দীর্ঘ 5 দিন পর আদ্র মিষ্টির মুখোমুখি হয় সেই সন্ধ্যাবেলা। আংটি বদলের পর সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবারে বিয়ে। সেদিন আদ্রের খুশি দেখে মিষ্টি অবাক হয়েছিল। আদ্র সবার সাথে হাসি খুশিভাবে কথা বললেও মিষ্টির দিকে ফিরেও তাকায় না। মিষ্টি আদ্রের রাগের কারণ বুঝতে পেরে অনেক কষ্টে প্রেমিক পুরুষের রাগ ভাঙায়। দিন ভালোই চলছিল। নিবিড়ের সাথে দেখা হয়েছিল। মিষ্টি নিবিড়কে বিয়ের খবরটা দেওয়ার পর নিবিড় কেমন থম মেরে গিয়েছিল। দিন ভালোই কাটছিল। হঠাৎ বিয়ের আগের দিন মিষ্টি প্রচুর অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে ছুট লাগায়। অবশেষে বিয়ে পিছানো হয়। মিষ্টির শরীর ভালো হলে বিয়ের অনুষ্ঠান উদযাপিত হবে। তারপর কেটে গেল 2 সপ্তাহ। মিষ্টির শরীরের কোনো উন্নতি হলো না। এখন প্রায়ই নিবিড়ের সাথে দেখা হয়। নিবিড় যে হসপিটালের ডাক্তার, সেই হসপিটালে মিষ্টির চিকিৎসা চলছিল, আর নিবিড়ের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে। এখনও রোগ নির্ণয় করা যায়নি। মিষ্টির ভাবনার মাঝে কেউ তার মুখোমুখি বসল। মিষ্টি চোখ উঠিয়ে তাকিয়ে দেখে আদ্র। মিষ্টি নিজের মেলে রাখা পাটা একটু গুটিয়ে নেয়। আদ্রের দিকে তাকিয়ে হাসি উপহার দিয়ে বলল, আদ্র সাহেব যে, আজ এত লেট করে আসলেন? অফিসের চাপ বাড়ছে নিশ্চয়ই। প্রতিদিন আসার কি খুব দরকার? আদ্র মিষ্টির পা দুটো নিজের কোলের ওপর নিয়ে টিপে দিতে দিতে বলল, একদমই প্রতিদিন আসা দরকার। ভাবছি আর অপেক্ষা করব না।
কাজী ডেকে কবর বলে আমার বাসায় নিয়ে যাব। মিষ্টি তড়িঘড়ি পা চাপানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। আদ্র শক্ত করে পাটা ধরে রাখলো। মিষ্টি বুঝতে পেরেছে আদ্রের সাথে পেরে উঠবে না, তাই সে আবার নিজের মতন বসে পড়ল। তারপর কিছুক্ষণ নীরব থেকে বলল, না, বিয়েটা আপাতত বন্ধ থাকুক। এমন রোগী বউয়ের দরকার নেই। আপনার ঘরে যাবে একজন সুস্থ বউ। মিষ্টির কথার ধরনে ভ্রু কুচকে তাকায় আদ্র। তারপর আবার পা টিপায় মনোযোগ দিয়ে বলল, আমার কেমন বউ দরকার আমি জানি। আপনার এত না ভাবলেও চলবে মায়াবতী। মিষ্টি আদ্রের মুখে মায়াবতী নাম শুনে অবাক হয়ে তাকায়, কারণ আদ্র সবসময় মিষ্টিকে লীলাবতী বলে ডাকে। মিষ্টির অবাক হওয়ার কারণ বুঝতে পেরে আদ্র মিটিমিটি হেসে দিল। হাসতে হাসতেই বলল, কি ম্যাডাম? মায়াবতী শুনে অবাক হলেন। আমি মনে সবসময়ই আপনাকে মায়াবতী ডাকি। যেদিন আপনাকে প্রথম দেখি সেদিন থেকে এই নামটা আপনার জন্য বরাদ্দ করেছিলাম, কিন্তু ভেবেছিলাম একদিন সারপ্রাইজ দেব, কিন্তু আজ বলেই ফেললাম। মিষ্টি আদ্রের পাগলামোর কথা শুনে অবাক হয়ে যায়। আদ্র হেসে দেয়, মিষ্টিও হেসে দেয়। হঠাৎ আদ্র মিষ্টিকে বলল, চলেন, আজ আপনাকে আপনার সুরদাতার কাছে নিয়ে যাব। বেচারা অনেক দিন আপনাকে দেখে না, আমারও ওর সাথে দেখা হয় না অনেক দিন হলো। আজ অনেকগুলো কাঠগোলাপ নিয়ে ওর সাথে দেখা করব, যাবেন? মিষ্টি আদ্রের এমন প্রস্তাবে যেন আকাশের চাঁদ পেল। কতদিন দেখা হয় না ছেলেটার সাথে, যেই ভাবনা সেই কাজ। আদ্র আর মিষ্টি অনেকগুলো কাঠগোলাপ নিয়ে সুখদাতার উদ্দেশ্যে রওনা হলো। মিষ্টি আর আদ্র আলী মানে সুখদাতাকে তাদের জায়গায় মানে যেখানে থাকে সবসময়, সেখানে না পেয়ে আশেপাশের মানুষের থেকে ঠিকানা নিয়ে আলীর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কে রে সুখদাতা, কেমন আছিস? আলী নিজের পিছে কারো কণ্ঠ শুনে ফিরে তাকালো। মিষ্টিকে দেখে সে ছুটে এসে মিষ্টির কোমর জড়িয়ে ধরল। মিষ্টিও হাসি মুখে আলীকে জড়িয়ে ধরল। আলী মিষ্টির দিকে তাকিয়ে অভিমানী সুরে বলল, তুমি এতদিন আসো নাই কেন বলি? তুমি জানো তোমার কথা আমার অনেক মনে পড়ছে। মিষ্টি আলীর মাথায় হাত বুলিয়ে বলল, সরি রে সুখদাতা, আমি তো একটু অসুস্থ ছিলাম, তাই তোর কাছে আসতে পারিনি, তোকে ফুলও দিতে পারিনি। তুই কি রাগ করেছিস? তোর বান্ধবী কি রাগ করেছে? বান্ধবীর কথা শুনে ছোট্ট আলী ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। মিষ্টি আর আদ্র ভ্যাবাচাকা খেয়ে গেল। মিষ্টি আলীকে শান্ত করতে করতে বলল, অনেক রাগ করেছে তোর বান্ধবী, তাই না? চল, আমি তোর সাথে গিয়ে ওর রাগ ভাঙাবো, চল। মিষ্টির কথা শুনে আলী চোখ মুছল, উচ্ছ্বাস কণ্ঠে বলল, তুমি ওর রাগ ভাঙাতে পারবে পরি? মিষ্টি মাথা নাড়িয়ে হ্যাঁ জানাতে আলী মিষ্টির হাত ধরে কোথায় নিয়ে যায়। আদ্র তাদের পিছু পিছু যায়। হাঁটতে হাঁটতে তার একটা কবরস্থানের সামনে এসে দাঁড়ায়। মিষ্টি অবাক হয়ে বলল, কী রে, তুই আমাদের এখানে কেন নিয়ে আসছিস? আলী মিষ্টির হাত ছেড়ে একটা কবরের সামনে এসে বসে। কবরটার ওপরে একটা তাজা আর কতগুলো বাঁশি কাঠগোলাপ আছে। মিষ্টি কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে আলীর পাশে বসে। আলীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, কার কবর এটা সুখদাতা? আলী কতক্ষণ অনবরত কবরটার ওপর হাত বুলিয়ে টলমল চোখে বলল, তুমি যার জন্য আমাকে কাঠগোলাপ দিতে পড়ি, এটা তারই কবর। মিষ্টির হাত থমকে যায়। আদ্র অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছো আলী? এটা তোমার বান্ধবীর কবর? কিভাবে এমন হলো? আলী আবার ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। কাঁদতে কাঁদতেই বলল, 5 দিন আগে আমি আর টুনি রাস্তায় হাঁটছিলাম। পরি তো কাঠগোলাপ দিতে আসতো না, একটা ভাইয়া দিয়ে যেত। এই যে কবরের উপর এখনই দিয়ে যায়। ওই দিনও ওই কাঠগোলাপটা নিয়ে টুনি খুশিতে লাফাতে লাফাতে হাঁটছিল। ওর কাঠগোলাপটা ওর হাত থেকে একটু ছিটকে পড়ে যায়। টুনি ওটা ওঠাতে যায়, আর একটা বড় ট্রাক টুনির কাঠগোলাপ আর টুনিকে পিষিয়ে দিয়ে চলে যায়। মিষ্টির কলিজা ধক করে উঠল। এত কিছু ঘটে গেল সে জানল না। হঠাৎ মিষ্টি অনুভব করলো তার শ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে। আদ্র মিষ্টির দিকে তাকিয়ে দেখে মিষ্টির নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। আদ্র মিষ্টিকে কয়েকবার ডাকল, কোনো সাড়া না পেয়ে তাড়াতাড়ি পাজা কোলে ছুটে গেল গাড়ির দিকে। মিষ্টি অস্পষ্ট স্বরে বলল, ছুটে কাজ নেই আদ্র সাহেব, আপনার দশাও সুখদাতার মতন হবে। আদ্র মিষ্টির কথা বুঝলো কি বুঝলো না,
ছুট লাগালো হসপিটালে। কেটে গেছে 5 বসন্ত। আদ্র কাটিয়েছে 5টা বসন্ত মিষ্টিকে ছাড়া। প্রতিদিনের মতন আজও আদ্র পুরনো সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছে, যে জায়গাটায় আলীর প্রিয় বান্ধবী শুয়ে আছে। শুধু আলীর প্রিয় বান্ধবী না, আদ্রের প্রিয় মানুষ, আদ্রের মায়াবতী। হ্যাঁ, সেদিন আদ্র মিষ্টিকে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানায় মিষ্টি ক্যান্সারের লাস্ট স্টেজে ছিল। অনেক চেষ্টা করেও মিষ্টিকে আর ধরে রাখতে পারেনি তারা। মিষ্টির মৃত্যু শোক নেমে আসে মিষ্টির পরিবারে। মিষ্টির এ দশা মেনে নিতে না পেরে মিষ্টির বাবা স্ট্রোক করে মিষ্টির মৃত্যুর 2 দিন পর পুরো পরিবারটা সামলিয়েছে আদ্র। ওই সময়টা আদ্র পাথর হয়ে গিয়েছিল, কিন্তু মিষ্টির পরিবারের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় সে। এখন অবশ্য মিঠাই সব করে। এই 5 বছরে এমন একটা দিন নেই যে আদ্র এই কবরস্থানে আসে না। প্রতিদিন মিষ্টির কবরে সে কৃষ্ণচূড়া ফুল রেখে যায়। অনেক রাত অব্দি এখানে থাকে। অবাক করার ব্যাপার হলো, টুনির কবরে প্রতিদিন কে যেন কাঠগোলাপ রেখে যায়। আলী তো এই শহরে থাকে না, সে তার গ্রামে চলে গেছে। মাঝে মাঝে একটা পাগলকে পুরো কবরস্থান পরিষ্কার করতে দেখা যায়। রাত 3টে, আদ্র মিষ্টির কবরের পাশে শুয়ে আছে। মনে হচ্ছে তার যেন এই পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নেই। অবাক করা ব্যাপার হলো, টুনির কবরের পাশে ওই পাগল এসে শুয়ে আছে। দূর থেকে এই দৃশ্য দেখে চোখের জল মুছছে নীর। ম্যাডাম মারা যাওয়ার পর সে তার স্যারকে তার আগের মতো পায়নি। বেঁচে থাকতে হবে বলেই বেঁচে আছে এমন ভাব। নীর প্রতিদিনই তার স্যারের পিছু পিছু আসে। বড্ড ভয় হয় স্যারকে। আর সে এটাও খেয়াল করেছে আরেকটা পাগলও এই কবরস্থানে থাকে। সবসময় মিষ্টির আর টুনির কবরস্থানটা পরিষ্কার করে, টুনির কবরে কাঠগোলাপ রেখে দেয়। পাগলটাকে তার বড্ড পরিচিত লাগে। নীর নিজের গন্তব্যে হাঁটা শুরু করে। ভেবে অবাক হয়, তার স্যার মায়াবতীর প্রণয়ে একবারে কাঠ হয়ে গেছে। প্রণয় বুঝি একেই বলে, 2 দেহ থাকবে আর প্রাণ থাকবে একটা। তাই তো একজন চলে গেলে আরেকজন প্রাণহীনার মতো বেঁচে থাকে। আজ 5 বছর হতে চলল নিবিড় হসপিটালের উদ্দেশ্যে বের হয়েছিল তড়িঘড়ি করে। তারপর আর নিবিড়কে খুঁজে পায়নি তার পরিবার। সমাপ্ত।